স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সঙ্গে আছে আমি আকাশ হাসান। চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার পর মধ্যরাতে আহ্বায়ক কমিটির ঘোষণা আসে। বর্তমান হেফাজতের আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, আমির পদে আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব হিসেবে আছেন আল্লামা নুরুল ইসলাম। আজ সোমবার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আরও কয়েকজনের নাম ঘোষণা করা হবে। নতুন এই আহ্বায়ক কমিটি কাউন্সিলের মাধ্যমে সারা দেশের নতুন কমিটি গঠন করবে। এর আগে রবিবার রাতে এক ভিডিও বার্তায় কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দেয় বাবুনগরী। এদিকে হেফাজত নেতা মামুনুলকে আদালতে তোলা হবে আজ সকাল 10টা নাগাদ ডিবি কার্যালয় থেকে তাকে রাজধানীর সিএমএম আদালতে নেওয়া হবে বলে জানা গেছে। এর আগে রোববার পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সাথে হেফাজতের নেতা মামুনুলের সম্পৃক্ততার কথা জানায় পুলিশ। ওই দিন নাশকতার মামলায় গ্রেফতার মামুনুলের রিমান্ড সম্পর্কিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ। এছাড়া বিদেশ থেকে কোটি কোটি টাকা দেশে আনার প্রমাণও পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বলেন মামুনুল সরকার পতন করে নিজে দেশের রাষ্ট্রনায়ক হওয়ার পরিকল্পনা করছিল। এদিকে গতকাল মামুনুলের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, মামুনুলকে কখন আদালতে তোলা হতে পারে এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আকাশ, মামুনুল হককে কিন্তু সকাল 9টার পরে এখান থেকে অর্থাৎ ডিবি কার্যালয় থেকে নিয়ে যাওয়া হবে, এমনটি আমাদেরকে বলা হয়েছিল মোহাম্মদপুর থানা থেকে। আপনি যেহেতু জানেন যে মোহাম্মদপুর থানার একটি মামলা অর্থাৎ 2010 সালে একটি ভাঙচুরের মামলায় তিনি 7 দিনের রিমান্ডে ছিলেন। আজকে তাকে এই ডিবি কার্যালয় থেকে নিয়ে যাওয়া হবে নিম্ন আদালতে। সেখানে তাকে পরবর্তীতে আসলে অন্য কোনো সংস্থা তাকে রিমান্ডে চাবে কিনা অথবা অন্য কোনো মামলায় তাকে রিমান্ডে চাওয়া হবে কিনা সেই বিষয়গুলো পরবর্তীতে জানা যাবে। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে মোহাম্মদপুর থানা থেকে থানার যে কর্মকর্তা যারা আছেন তারা ডিবি কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন। ভেতরে হয়তো বা যে প্রক্রিয়াগুলো রয়েছে এখান থেকে তাকে আদালতে নেওয়ার জন্য সেই প্রক্রিয়াগুলোই চলছে। প্রক্রিয়াগুলো শেষ হলে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে এখান থেকে বের করা হবে এবং আদালতে নিয়ে যাওয়া হবে। এবং আপনি জানেন যে মামুনুল হকের বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা রয়েছে এবং তাকে গেল 18 এপ্রিল গ্রেপ্তারের পর কিন্তু 19 এপ্রিল আদালতে তোলা হয় এবং তাকে কিন্তু মোহাম্মদপুর থানার যে ভাঙচুরের একটি মামলা ছিল 2010 সালে সেই মামলাতে কিন্তু তাকে 7 দিনের রিমান্ড দেন আদালত এবং তারপর থেকে কিন্তু অর্থাৎ 19 এপ্রিল থেকে কিন্তু তিনি এই ডিবি কার্যালয়ে রিমান্ডে আছেন। এবং রিমান্ডে আপনি বলছিলেন যে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে। তো রিমান্ডের পরবর্তীতে আরেকটি বিষয় আছে, যেহেতু তার নামে একাধিক মামলা রয়েছে এবং দেশের বিভিন্ন জেলায় কিন্তু মামুনুল হকের নামে মামলা রয়েছে, সেগুলো ভাঙচুর, নাশকতা সহ বিভিন্ন অভিযোগে এবং বিশেষ করে সোনারগাঁ থানায় যে রিসোর্ট কাণ্ড সেই ঘটনায় কিন্তু সেখানেও অনেকগুলো মামলা রয়েছে এবং তার মামলাগুলো কিন্তু তদন্ত করছে সিআইডি, পিবিআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা। সেক্ষেত্রে এই আদালতে তোলার পরে অন্য কোনো সংস্থা তাকে রিমান্ডে নিবে নাকি তাকে জেল হাজতে পাঠানো হবে সে বিষয়টি পরবর্তীতে আদালত সে নির্দেশ দিবেন। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদা লাবনী। মামুনুল হককে কখন আদালতে তোলা হবে এ ব্যাপারে, তার মামলার ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন। এবার করোনা টিকার খবর। আজ সোমবার থেকে বন্ধ হচ্ছে দেশে করোনার প্রথম ডোজের টিকা কার্যক্রম। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন আগামী মাসের প্রথম সপ্তাহে আসছে কোভ্যাক্সের 1 লাখ টিকা। সেই সাথে চীনের উপহার হিসেবে পাওয়া 5 লাখ ডোজ টিকাও নেবে বাংলাদেশ। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকাও দ্রুত আনার চেষ্টা চালাচ্ছে সরকার। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা টিকা হয়ে উঠতে পারেনি বৈশ্বিক সম্পদ। বিত্তশালী দেশগুলোর প্রতি 4 জনের 1 জন টিকা পাচ্ছেন, যার বিপরীতে পিছিয়ে থাকা দেশগুলোর প্রতি 500 জনে টিকা পাচ্ছেন মাত্র 1 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তথ্য অন্তত সেটাই প্রমাণ করে।
টিকার লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশও পেয়েছে এর সামান্যই। তাই তো মজুত না থাকায় বন্ধ করতে হচ্ছে সারা দেশের প্রথম ডোজের টিকা কার্যক্রম। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তাই জানানো হয়। ভ্যাকসিন প্রাপ্তির দৌড়ে দেশের অবস্থান তাহলে কোথায়, এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, আগামী মাসেই আসছে সিরাম ও কোভ্যাক্সের মোট 21 লাখ ডোজ টিকা। আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা 20 লাখ ডোজ আমাদেরকে ভ্যাকসিনকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। এছাড়াও চীন সরকারের উপহার হিসেবে পাওয়া সাইনোফার্মের 5 লাখ ডোজ টিকাও নেবে বাংলাদেশ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, চীনের টিকা নিতে কোনো বাধা নেই, এরই মধ্যে দেওয়া হয়েছে অনাপত্তিপত্র। ভ্যাকসিনটি গ্রহণ করতে কোনো বাধা নেই, আমরা এই ভ্যাকসিনটি গ্রহণ করতে আগ্রহী। আমাদের যত কর্তৃপক্ষ যারা আছে এই ভ্যাকসিনটি গ্রহণ করার জন্য তারা এই বিষয়ে কাজ করছেন চাইনিজ গভর্নমেন্টের সঙ্গে। এই ভ্যাকসিন আসলে আমাদের দেশে এটা গ্রহণ করা যাবে, কোনো সমস্যা নেই। শুধু তাই নয়, পাশাপাশি মডার্না, রাশিয়ার স্পুটনিক ভি সহ একাধিক উৎসের সন্ধানেও কাজ চলছে বলে জানান দুই মহাপরিচালক। আমরা একাধিক সোর্সে যাব, সেটি 2টি হতে পারে, 3টি হতে পারে, 4টি হতে পারে, 5টি হতে পারে। যতগুলো সোর্স আমরা পাবো, ভালো ভ্যাকসিন পাবো এবং সাশ্রয়ী মূল্যে পাবো এবং ইফেক্টিভ ভ্যাকসিন পাবো, সেই ভ্যাকসিনগুলো আমরা বাংলাদেশে আমদানি করব। অনেক কয়টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি টিকা তৈরি করেন, তার মধ্যে ইনসেপ্টা একটা, পপুলার একটা, আর একটা হচ্ছে গিয়ে হেলথ কেয়ার একটা, এই 3টা এখন তৈরি করে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশের অন্তত 3টি ফার্মাসিউটিক্যালস কোম্পানির বাংলাদেশেই টিকা তৈরির সক্ষমতা রয়েছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ভারতের সাথে আজ সোমবার থেকে স্থলপথে চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ঘোষণা 14 দিনের জন্য বলবৎ থাকবে। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে। ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি বড় ধরনের অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার এই পদক্ষেপ নিয়েছে। এ সময় শুধু জরুরি পণ্য পরিবহন ছাড়া সীমান্ত দিয়ে আর সব ধরনের চলাচলেও সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের সীমান্তে সব ধরনের চলাচল সাময়িক নিষিদ্ধ করেছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন। আগামী 2 সপ্তাহ এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে কোনো বাংলাদেশিও ভারতে প্রবেশ করতে পারবে না এবং ভারতে যে বাংলাদেশিরা অবস্থান করছে তারাও ভিসার মেয়াদ শেষ না হওয়ার আগ পর্যন্ত দেশে ফিরতে পারবে না বলে জানানো হয়েছে। যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে থাকবে শুধুমাত্র তারাই 72 ঘন্টার মেয়াদ থাকা কোভিড নেগেটিভ সনদ নিয়ে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবেন। তবে সেক্ষেত্রে তাদের অবশ্যই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছ থেকে অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে। এছাড়াও হাই কমিশনের অনুমতি ছাড়া কলকাতায় অবস্থান করা কোনো বাংলাদেশি এই সময় দেশে ফিরতে পারবে না বলেও কঠোর নির্দেশনা রয়েছে। টানা 11 দিন বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে খুলল দেশের দোকান আর শপিং মলগুলো। তবে প্রথম দিনে কোথাও খুব একটা ক্রেতার চাপ দেখা যায়নি। অন্যদিকে শপিং মল খুলে দেয়া একদিনেই অনেকটা বদলে গেছে রাজধানীর চিত্র। সড়কে বেড়েছে যানবাহন, ফিরে এসেছে চিরচেনা যানজটের দৃশ্য। সোমবার সকাল থেকেই সড়কে গাড়ির চাপ দেখা গেছে। পথে পথে পুলিশের চেকপোস্ট থাকলেও নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছে মানুষ। ব্যক্তিগত গাড়িসহ সিএনজি, অটোরিকশাও ব্যাপক হারে চলছে রাজধানীতে। পথে পথে বাড়ছে ভিড়। আর এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও। রাস্তাঘাট ও বাজারে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ভিড় জমাচ্ছেন মানুষ। এছাড়া রাজধানীর প্রবেশ পয়েন্টগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যাচ্ছে। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। রোববার থেকে সারা দেশে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে ঈদের কেনাকাটা শুরু করেছে মানুষ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। যে চট্টগ্রামে কেমন চলছে ঈদের কেনাকাটার, স্বাস্থ্যবিধি কতটা মানছে মানুষ, কি দেখছেন, বাস্তব চিত্র তুলে ধরবেন। ধন্যবাদ আকাশ আপনাকে। আপনি যথার্থভাবে বলছেন যে গতকাল থেকে যে মার্কেটগুলো খুলে দেওয়ার
হয়েছে এরপর থেকে কিন্তু আসলে সড়কে কিন্তু অনেকটা যানজট বেড়ে গেছে, যেহেতু পরিবহনের সংখ্যাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। লকডাউনের মধ্যে পরিবহন যেমনটা বেড়েছে, মানুষের সংখ্যা বলতে যে ক্রেতা যারা এতদিন ঘরবন্দি ছিল তারাও কিন্তু মার্কেট খোলার কারণে সামনে ঈদ, তার কারণে কিন্তু আসলে তারা ছুটে গেছে কিন্তু আসলে যে মার্কেটগুলো। তো আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। সকাল থেকে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে 9টা থেকে, যেখানে 10টা থেকে খোলার কথা রয়েছে মার্কেটগুলো, কোনো কোনো জায়গায় আমরা দেখছি 9টা থেকে কিন্তু মার্কেট খুলে বসেছেন। এমনকি গতকাল আমরা দেখেছি কিন্তু তারা কিন্তু রাতভর অনেক কোনো মার্কেট কিন্তু খোলা রেখেছেন। তো স্বাস্থ্যবিধির কথা যেমনটা আপনি আমার থেকে জানতে চেয়েছেন, স্বাস্থ্যবিধি কিন্তু আসলে কোনো মার্কেটেই বলতে যে বড় বড় কয়েকটি শপিং মল ছাড়া কোনো মার্কেটে একেবারে কিন্তু মানা হচ্ছে না। আমি যেখানে আছি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন চক সুপার মার্কেট, এখানে কিন্তু এই সকালবেলা কোনো ক্রেতা আমরা খুবই কম দেখছি, কিন্তু যখন কিন্তু আসলে যে যখন বেলা বাড়ে তখন ক্রেতাদের ভিড় কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনি অবশ্যই লক্ষ্য করছেন যারা ক্রেতারা এসেছেন তারাও কিন্তু আসলে নিজেরাই কিন্তু আসলে সচেতন হয়ে কিন্তু নিজের জীবন বাঁচাতে কিন্তু তারা কিন্তু অনেকটা সুরক্ষা সামগ্রী নিজেরাই এনেছেন। আবার দেখা যায় কিন্তু যে মার্কেটগুলোতে কিন্তু আসলে যেভাবে কিন্তু আসলে সুরক্ষা সামগ্রী রাখার কথা রয়েছে, যে স্যানিটাইজিং করার কথা রয়েছে, কিন্তু একেবারে এই মার্কেটগুলোতে আমরা দেখতে পাইনি। পুলিশ প্রশাসনের কিন্তু অনেকটা তৎপর আমরা দেখেছি, এমনকি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটও কিন্তু গতকাল বিভিন্ন মার্কেটগুলো ঘুরে তাদেরকে অনেকটা কিন্তু আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে ব্যবসায়ীদের। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বুড়াজয়, জানাচ্ছিলেন কতটা স্বাস্থ্যবিধি মেনে মানুষ কেনাকাটা করছে। এবার অন্য প্রসঙ্গ, তালের রসের ছিটে ফোটাও নেই, তবুও তাল মিশ্রি আছে শুধু সোডা, কেমিক্যাল আর চিনি। রাজধানী কামরাঙ্গীচরে এইভাবেই বানাচ্ছে রোগীর পাথেয় এই খাদ্যপণ্যটি। একইভাবে আখ কিংবা খেজুরের রস ছাড়াই হচ্ছে গুড়, বানানো হচ্ছে গোখাদ্য, চিনির গাদ লালের সঙ্গে রং আর কেমিক্যাল মিশিয়ে। সাভারের বেশ কয়েকটি কারখানায় এসব গুড় তৈরি করে ছড়িয়ে দিচ্ছে রাজধানী সহ সারা দেশে। খাদ্যে আতঙ্কর ধারাবাহিক রিপোর্টে আজ থাকছে তৃতীয় পর্ব। মেহেদী হাসান সুমনের ছবিতে বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। তাল মিশ্রি শিশু খাদ্য ও রোগীর পাথেয় হিসেবে বেশ জনপ্রিয়, কিন্তু এই তাল মিশ্রি তৈরির নামে মহা প্রতারণা করছে রাজধানীর পাশে কামরাঙ্গীরচরে এই কারখানাটি। তালের রস বা ছিটে ফোটা কিছুই নেই। কারখানাটি বিপুল পরিমাণ বস্তা ভর্তি চিনি, সোডা আর কেমিক্যালে ঠাসা। শ্রমিকরা বলছে চিনির সঙ্গে সোডা, কেমিক্যাল আর তালের ফ্লেভার মিশিয়ে জাল দিয়েই নাকি তৈরি করেছে এসব তাল মিশ্রির রসদ। চিনি, পানি, সোডা আর এই যে হাইড্রোস, এটাই তাল দিয়ে তো দেয় না, তাহলে তো এটা তাল মিস্ত্রি না, এটা চিনি মিস্ত্রি মনে হয়। এরপর তার নোংরা নর্দমায় ঠাসা পরিবেশে শুকালেই হলো তাল মিশ্রি। এসব তাল মিশ্রি প্যাকেটজাত করতে চলছে নিদারুণ কাটাকাটি। পরে তা পিওর তাল মিশ্রি নাম দিয়ে প্রতারণা করছে ভোক্তাদের সঙ্গে। চিনির সঙ্গে সোডা মিশিয়ে নোংরা পরিবেশে এভাবেই তৈরি করা হচ্ছে শিশুদের খাদ্যপণ্য তাল মিশ্রি। এইসব তাল মিশ্রি ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে, যাতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাল মিশ্রি নয়, মহা জালিয়াতিতে ভেজাল করছে মানুষের জনপ্রিয় গুড়েও। সাভার নামাপাড়ার বিশাল এই কারখানাগুলোতে তৈরি হয় গুড়, যা ছড়িয়ে দেওয়া হয় রাজধানী ও আশপাশের বাজারে। ভেজাল গুড়ের রহস্য বেরিয়ে আসে কারখানার বাইরে এই ট্যাঙ্ক লরি থেকে কালো রঙের এই পণ্য আনলোডের চিত্র দেখে। নালি এটা গরু খাদ্য নালি, গরু খায়, মাছ খায়। এখন বর্তমান মিশাতে এখনো খাওয়া যায় মিষ্টি জিনিস, মিষ্টি নেই, এটা তিতো নাকি। এই পণ্যটি নাকি এখানকার গুড় তৈরির আসল রসদ। কর্মীদের মুখ থেকে বেরিয়ে আসে কালো এই পণ্যটি আখ বা খেজুরের রস নয়, গরুর খাদ্য সুগার মিলের গাদ লালি। এই লালি কালো হলেও বেশ সুমিষ্ট। গুড়ের গোডাউন, লালি নামাইতে কইছে, আমার নামাই দিব, এখন কি বানাইবো না আমার কাম্বা করবো আমরা। গুড় কারখানায় মজুত করা এই লালির সঙ্গে রং, ফ্লেভার আর রাসায়নিক মিশালেই হয়ে গেল তথাকথিত স্বাদের গুড়, যা হাঁড়িজাত করলেই দেখতে একেবারেই খাঁটি। গুড়ের মধ্যে ভেজাল হয়তো মনে করেন যে আমরা যেটা ওখান থেকে আনি যেটা রস হয়ে যায়, এই রসটা তো মনে করেন যে আর বিক্রি করতে পারি না, সেটা আবার প্রসেস করে কোনোটা গরুর খাবার বানানো হয়, কোনোটা হয়তো দেখা গেছে একটু শক্ত হয়ে সেটা আবার মানুষকে খাওয়ানো যায়। এই গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে আগে থেকেই টের পেয়ে তালা বন্ধ করে সটকে পড়ে ব্যবসায়ী কর্মচারীরা। জনগণকে সম্পৃক্ত করে এই ভেজাল প্রতিরোধ, খাদ্য প্রতিরোধের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
অস্বাস্থ্যকর এসব খাদ্যপণ্য বর্জনে ভোক্তাদের সম্মিলিত সচেতনতা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আমদানির সিদ্ধান্ত বাস্তবায়ন সময় মতো না হওয়ায় চালের মজুদ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনুমতি পেয়েও যেসব ডিলার আমদানি নিয়ে গাফিলতি করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার কথা বলছেন তারা। বলছেন কৃষকের কাছ থেকে বাড়তি দাম দিয়ে ধান সংগ্রহ করে দরিদ্র মানুষদেরকে কাছ থেকে কম দামে পৌঁছে দিতে হবে সরকারকে। সুলতান আহমেদের রিপোর্ট। দেশের বাজারে বেড়েই চলেছে চালের দাম। হিসেব বলছে গেল 3 মাসে মোটা চালের দাম বেড়েছে প্রায় 13%, যার প্রভাবে নাভিশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। চালের দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে মজুদও পর্যাপ্ত নয়, বরং প্রতিবেদন বলছে চালের মজুদ এখন 3 লাখ মেট্রিক টন, যা বিগত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রশ্ন আসে, দফায় দফায় চাল আমদানির অনুমতি দেওয়ার পরও কেন এমন পরিস্থিতি? হিসেবে দেখা যায় চলতি বছরের এপ্রিল পর্যন্ত সরকার প্রায় 7.5 লাখ টন আমদানির জন্য চুক্তি করে কয়েকটি প্রতিষ্ঠানের সাথে। এর মধ্যে আমদানি হয়েছে 2.43 লক্ষ মেট্রিক টন। যাদেরকে এই কোঠাভিত্তিক ভাবে আমদানি করার সুযোগ দিয়েছিল তারা প্রত্যেকেই সুবিধাবাদী। আমার মতে তাদের ব্যাপারে মনিটরিং দরকার। কেন তারা আবেদন করলো আর কেন আমদানির জন্য সুযোগ নিয়ে কেন তারা চালানো? সরকারের উচিত হবে এইভাবে কোটাভিত্তিক না দিয়ে যদি ওপেন টু অল করে, সরকার যে আমদানিকারক প্রত্যেকে আনতে পারবে, তাহলে দেখেন বাজার নিয়ন্ত্রণে আসবে। কৃষকের কাছ থেকে বাড়তি দামে সরাসরি ধান কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য আগামী 30 মে পর্যন্ত ধানের বাড়তি দাম ধরে রাখার পরামর্শ তাদের। তবে নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা বাড়াতে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। চালের দামটা কিন্তু এখন কমানো সঠিক হবে না, তাহলে কিন্তু কৃষকরা বিপর্যস্ত হবে। এবছর ধানের দাম ভালো থাকাতে অনেক কৃষক মাসে নেমেছে, ফসল করেছে, ধান করেছে। যদি এখন ধানের দাম ফল করে তাহলে কিন্তু আরেকটা বিপর্যয় হবে। সুতরাং ধানের দামটাকে স্টেবল রেখে সরকার প্রকিউরমেন্টটা বাড়াতে হবে, এবং সরকার যে ভাবে এখন প্রকিউর করতেছে দিস ইজ নট এনাফ। এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কৃষকের হয়রানি করে কোনো প্রকিউরমেন্ট হবে না। যারা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করতেছে, আমি প্রথমেই বলেছি 1974 সালের খাদ্য ঘাটতি নিয়ে যে ধরনের কেলেঙ্কারি করছে, এই ধরনের যারা এই কাজ করে তারা সব সময় সক্রিয় থাকে, এবং এরা যাতে এই ধরনের সক্রিয় না থাকতে পারে এদের ব্যাপারে কঠোর নজরদারিতে রাখা উচিত তাদের। মজুদ পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের সাথে যোগাযোগ করা হলে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে 2-1 দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর আশ্বাস দেন খাদ্যমন্ত্রী। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। দাবদাহে পড়ছে দেশ। বাংলাদেশের আবহাওয়ার ইতিহাসে 25 এপ্রিল উল্লেখযোগ্য একটি দিন হয়ে থাকবে। 7 বছরের মধ্যে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হলো এই দিনে। কাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল যশোরে 41.2 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদেরা বলছেন দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে তীব্র মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে, যে কারণে আজও বেশিরভাগ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আগামীকাল মঙ্গলবার দেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা আরও বাড়তে পারে। দাবদাহ আরও কিছু এলাকায় বিস্তৃত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে 2014 সালের একই দিনে যশোরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 42 ডিগ্রি সেলসিয়াস। করোনা মহামারীকালে পৃথিবীতে কার্বন নিঃসরণ কমেছে। এই অজুহাতে কমতে পারে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ দেওয়ার প্রবণতাও, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলো প্রতিশ্রুতি রক্ষার চেয়ে ভঙ্গই করেছে বেশি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। করোনাকালে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, প্রকৃতি তখন ফিরতে শুরু করে আপন রূপে। চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা অনুযায়ী 2020 সালে করোনা মহামারীকালে 2.6 গিগাটন কার্বন এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমেছে। ফলে $125 বিলিয়ন সমপরিমাণ সামাজিক, পরিবেশগত ও স্বাস্থ্যের ক্ষতির ঝুঁকি কমানো গেছে।
বড় বড় কলকারখানা ও অন্যান্য কারণে উন্নত অনেক দেশে অতিরিক্ত কার্বন নিঃসরণ হয়, যা পুরো বিশ্বের পরিবেশের জন্য ক্ষতিকর। তাই যারা অতিরিক্ত কার্বন নিঃসরণ করে তাদেরই ক্ষতিপূরণের অর্থ দেওয়ার কথা। জলবায়ু সম্মেলনে এ সিদ্ধান্ত হয়, কিন্তু স্বাভাবিক সময়েই তারা এ অর্থ দিতে টালবাহানা করে। করোনার কারণে তা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তো যারা অর্থ কম দিচ্ছে আগে থেকে, এখন তারা নিজেরাই আবার করোনার কারণে তারা আক্রান্ত, বিভিন্ন ধরনের স্টিমুলাস প্রণোদনা প্যাকেজ তারা নিজেরাই ডিক্লেয়ার করতে হচ্ছে। সুতরাং তারা আমাদের মতো দেশগুলোকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আগে তাদের নিজের দেশের অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রাধিকার দেবে। প্রতি বছর বিশ্বে জলবায়ু অর্থায়ন দরকার $100 বিলিয়ন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য মতে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে $351.4 মিলিয়ন ধার হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আর $285 মিলিয়ন তারা বাংলাদেশকে পুরোপুরি দিয়ে দিতে চেয়েছিল। সব মিলিয়ে $636.4 মিলিয়ন দেওয়ার কথা থাকলেও তারা এখন পর্যন্ত দিয়েছে মাত্র $132.75 মিলিয়ন, যা তাদের প্রতিশ্রুত অর্থের 5 ভাগের মাত্র 1 ভাগ। টিআইবির গবেষণা বলছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স বাংলাদেশকে একটি প্রকল্পের জন্য $10.10 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কিছুই দেয়নি। দুটি প্রকল্পে কোনো অর্থ দেয়নি গ্লোবাল ক্লাইমেট ফান্ড GCF1ও। সব মিলিয়ে 17টি প্রকল্পে $397 মিলিয়ন আসার কথা থাকলেও কোনো অর্থ আসেনি। জাতীয় পর্যায়ে হয়তো একটু সময় লাগে, কিন্তু এটা আমি কোনো আমাদের সেইভাবে আমি বলবো না যে আমাদের কোনো ডিলে হচ্ছে। অর্থ পাওয়ার জন্য যে ধরনের আর্থিক মানদণ্ড বা তদারকির মানদণ্ড, প্রকল্প বাস্তবায়নের মানদণ্ড, স্বচ্ছতার যে মানদণ্ডগুলি আছে বা পরিবেশগত যে প্রভাব যাচাইয়ের যে মানদণ্ড আছে, মানদণ্ডগুলোকে উত্তীর্ণ না হতে পারে তা নিবন্ধনকৃত হওয়ার সক্ষমতা অর্জন করতে পারে, যার ফলে অর্থ পায়নি। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দক্ষতার কোনো অভাব নেই, কারণ আরো সুন্দরভাবে কিভাবে প্রকল্প প্রণয়ন করা যায় সেই দিকে আমরা কাজ করছি, সক্ষমতা উন্নয়ন করছি। উন্নয়নের ডামাডোলে অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব প্রকৃতি, যা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল 24 ঘন্টা বিশ্বজুড়ে পূর্ববর্তী দিনের চেয়ে কিছুটা কমেছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছে 7,15,000-এর বেশি, প্রাণহানি হয়েছে 9 শতাধিক। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 14,77,00,000 আর 31,22,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। তবে অন্যান্য দেশে কমলেও ভারতে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ 3,54,000-এর বেশি শনাক্তের রেকর্ড গড়েছে দেশটি। একদিনে প্রাণ হারিয়েছে 2,008 শতাধিক। রাজধানী দিল্লিতে চলতি সপ্তাহে প্রতি ঘটনায় গড়ে 12 জনেরও বেশি মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গেই দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় 16,000। এখন বিপর্যস্ত পরিস্থিতিতে ভারতে 6 শতাধিক চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাজ্য। আর দেশটিতে ভ্যাকসিন তৈরির উপকরণের পাশাপাশি ভেন্টিলেটর, চিকিৎসা ও সুরক্ষামূলক সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 7ম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এই দফায় 34টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 268 জন প্রার্থী, যেখানে নির্ধারণ হবে 4 মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন তারকা প্রার্থীর ভাগ্য। এবারের দফায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতায় হবে ভোট। 34টি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকছে 296 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার মধ্যে 653 কোম্পানি আধা সেনা থাকবে নিরাপত্তার দায়িত্বে। শান্তিপূর্ণ ভোটের পাশাপাশি করোনার স্বাস্থ্যবিধি কায়েম থাকার বিষয়ে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। এই দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে 294 আসনের পশ্চিমবঙ্গের বিধানসভার 257 আসনের ভোট গ্রহণ সমাপ্ত হবে। 29 এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ দফার ভোট গ্রহণ। আগামী মে থেকে পাওয়া যাবে চূড়ান্ত ফলাফল। করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ের 2 মাস পর অনুষ্ঠিত হলো 93তম অস্কারের বর্ণাঢ্য আয়োজন। মার্কিন স্থানীয় সময় রাত 8টায় শুরু হয় অস্কারের আসর। এবারের মনোনয়ন ঘোষণায় ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী সঙ্গীতশিল্পী নিক জোনাস। লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন ও ডলবি থিয়েটার, এই 2 ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে এবারের আয়োজন। গেল 2 বারের মতো এবারও ছিলেন না কোনো সঞ্চালক। বহু বছর পর এবারের একাডেমি অ্যাওয়ার্ডসের সামনের সারির শাখাগুলোতে দেখা গেল অনেক চমক। নোম্যাডল্যান্ডে ছবির জন্য সেরা পরিচালক শাখায় অস্কার জিতেছেন চীনা নির্মাতা ক্লোই জাও। তিনি প্রথম এশিয়ান বংশোদ্ভূত নারী পরিচালক যিনি
এই পুরস্কার পেলেন। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে অস্কার পেয়েছে ডেনমার্কের অ্যানাদার রাউন্ড। সেরা অ্যানিমেটেড ছবির শাখায় অস্কার জিতেছে পিট ডক্টর পরিচালিত সোল। দ্য ফাদার ছবির সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিন্স। আর নো ম্যাডল্যান্ড ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে আরও 10টি নতুন খাত চলবে শতভাগ বিদেশি মালিকানায়। আর নতুন খাতগুলোকে বাণিজ্যিক সংস্থা আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে দেশটির অর্থ মন্ত্রণালয়। আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আবদুল্লাহ আল সালের বরাত দিয়ে খালিজ টাইমস জানায়, প্রায় শেষের দিকে চলে এসেছে যুগান্তকারী এই আইনটির কাজ, যা পাশ হলে নতুন 10টি খাতে আমিরাতে বিনিয়োগ করতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা। শিগগিরই খাতগুলোর বিস্তারিত তথ্য ঘোষণা করবে মন্ত্রিসভা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।